রাশিয়া এমন একটা অবস্থানে চলে গেছে যে রাশিয়ার এখন এই যুদ্ধ আরও 2 বছর চালালেও তার কোনো লস নাই, কারণ তার যেটা বেসিক গেইন সেটা সে পেয়ে গেছে এবং ইউক্রেন এটা যুদ্ধে জিতবে না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বুঝে গেছে। পুতিনও আসলে এমন একটা জায়গাতে চলে গেছেন, আমি বলবো যে এটা তার একটা সাকসেস। তাইওয়ানকে আসলে চায়নার বিরুদ্ধে নানাভাবে খেপিয়ে রাখছে তো যুক্তরাষ্ট্র। তাইওয়ান তো আসলে চায়নার তুলনায় ভৌগোলিকভাবে কিছুই না বলা যায়, ছোট, খুবই ছোট। ফলে এটা চায়নার জন্য আহামরি কিছু না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎটা কি দেখছেন? আর আসলে এখন কি কি হবে মনে হয়? এই যুদ্ধটা তো লম্বা সময়, মানে প্রথম বিশ্বযুদ্ধের যে টাইম ছিল তার চেয়েও বড় লম্বা সময় ধরে এই যুদ্ধ চলতেছে, 1572 দিন ধরে, যেটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা বড় লম্বা যুদ্ধ হিসেবে পরিচিতি পেয়েছে। আসলে শেষ হচ্ছে কোথায় এটা? রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটা আমি বলবো যে এটা একটা ইগোর লড়াই। ইগোর লড়াই হয়ে যাওয়ার কারণে এটা শেষ হতে দেরি হচ্ছে। এটা যদি শুধুমাত্র সামরিক যুদ্ধ হতো তাহলে হয়তো একটা পরিণতির দিকে যেত। এখানে আপনি যদি আরও বছরখানেক আগে জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভেনিসের যে তর্কটা হলো, তখন যদি আপনি জেলেনস্কির অ্যাপ্রোচটা দেখেন, সেখানেও যেমন আপনি ইগোর একটা লক্ষণ পাবেন, আর পুতিনেরটা তো আমরা জানি। সো ইগো যখন তৈরি হয়ে যায়, ধরেন এর আগেও একটা লম্বা সময় ধরে তো নাগার্নো কারাবাখের যুদ্ধ হলো। এরপরও যখন সেটা যুদ্ধ ছিল, যুদ্ধ হয়ে যাওয়ার কারণে আর্মেনিয়া এক ধরনের তার যে দখল করেছিল জমিটা সেটা সে ছেড়ে দিল, ওটা আজারবাইজান পেয়ে গেল, একভাবে একটা সমাধান হলো। এটা হচ্ছে না, তার কারণ হলো ইগো। এবং রাশিয়া এমন একটা অবস্থানে চলে গেছে যে রাশিয়ার এখন এই যুদ্ধ আরও 2 বছর চালালেও তার কোনো লস নাই, কারণ তার যেটা বেসিক গেইন সেটা সে পেয়ে গেছে এবং ইউক্রেন এটা যুদ্ধে জিতবে না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বুঝে গেছে। এখন এই কয়েক তরফের যুদ্ধ আছে, মানে ইগোর লড়াই। একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে রাখছেন, জেলেনস্কি তার জায়গা থেকে একটা অহংবশত লড়াই করে যাচ্ছেন, প্রেসিডেন্ট পুতিন তার জায়গায় দৃঢ় আছেন, আবার জার্মানি সহ যে বলয়টা অ্যান্টি রাশিয়ান একটা বলয়, তারাও চাচ্ছে যে এভাবেই চলতেছে। ফলে সব মিলিয়ে এই পরিস্থিতিটা চলছে এবং আমার মনে হয় প্রত্যেকেই তার মতো করে বিকল্প কিছু ব্যবস্থা করে ফেলছে। এটা যদি না করতো তাহলে হয়তো তার একটা প্রেশার ফিল করতো। ধরেন এই যুদ্ধ যখন প্রথম দিকে শুরু হয় তখন এই রাশিয়ার থেকে যে গ্যাসের পাইপলাইন এবং ইউরোপের বিভিন্ন দেশে, আপনি জানেন যে ওখানে নর্থ ইস্ট লাইন আছে, এগুলো নিয়ে সেখানে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। জার্মানিতে হঠাৎ করে গ্যাসের লাইন, তারপরে হিটার যেহেতু তাদেরকে চালাতে হয়, হিউজ একটা প্রেশার তারা পড়ে গেল। এরপরে কিন্তু তারা যেভাবে হোক তারা বিকল্প কিছু সোর্স থেকে তারা সার্ভাইভ করেছে এবং সার্ভাইভটা করার কারণেই এই যুদ্ধটা খুব তড়িঘড়ি করে শেষ করার জন্য তাদের যে দুতিয়ালি হওয়ার ব্যাপার ছিল। যেমন আমি ইরান যুদ্ধটার কথা যদি বলি, আমরা সবাই জানি যে এই যুদ্ধে একদম ইসরায়েলের পাপের যে রাষ্ট্র আরব আমিরাত কিংবা মনে করেন কাতার, সবাই মিলেই কিন্তু চেষ্টা করেছে যুদ্ধটা থামানোর। ইউএইর মতো দেশ যে ইরানকে আমি বলবো সহ্যই করতে পারে না, তারা অলরেডি একটা বড় অঙ্কের টাকা দিয়েছে, আরও নাকি দেবে। তো এইগুলো কেন হচ্ছে? দিচ্ছে এই জন্য কারণ ইউএইর যে মোহময় যে সে একটা ভেস্ট বানায় রাখছে সে, মানে একটা মানুষকে যে সে একটা স্বপ্নর মতো করে, এখানে ভিলা, এখানে এইটা, তার এই মনে করেন যে ড্রিমল্যান্ড এবং এখানে যে 7 স্টার হোটেল, এই যে এখানকার তার যেই ট্যুরিজম বেস, তার যে বিরাট রকমের যে কার্যক্রম, এইটা দাঁড়ায় আছে হচ্ছে তার একটাই বক্তব্য, 100% ট্যাক্স ফ্রি। এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে নিরাপদ। সেইটা যখন ধরা খেয়ে গেছে সে তখন ইরানের সাথে সেটা করতেছে এবং সেম আপনার কাতারের ক্ষেত্রেও তাই হয়েছে, কুয়েতে তো তাই হচ্ছে রিসেন্টলি। এই কারণে তারা সবাই মিলে অদৃশ্য থেকে, স্পটে থেকে যে যেভাবে পারে ইরানকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এরকম একটা শতভাগ ইরানের পক্ষে একটা চুক্তি দিয়ে হলেও তারা আপাতত যুদ্ধটা থামিয়েছে। এরকম কোনো ক্রাইসিসে আসলে ওই রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আশপাশের দেশগুলো বোধহয় পড়ে নেই এবং তারা অল্টারনেটিভ করে ফেলছে। এই কারণে তারা হয়তো ওই পরিমাণ চাপটা পুতিনকে দিতে পারছে না। আরেকটা হলো পুতিনও আসলে এমন একটা জায়গাতে চলে গেছেন, আমি বলবো যে এটা তার একটা সাকসেস। সেটা হলো যে বরিস ইয়েলৎসিনের পরে হচ্ছে উনি আসলেন এবং ওই সময় রাশিয়া কিন্তু প্রায় কোলাপসের দিকে চলে গেছিলো। সেই জায়গা থেকে রাশিয়াকে এখন উনি অলমোস্ট গ্লোবাল একটা ফ্যাক্টর জায়গায় নিয়ে আসছেন এবং এটা সবাই বলছে যে এরা একটা বলয় তৈরি করছে, অ্যান্টি আমেরিকান বলয়, রাশিয়া, চীন, নর্থ কোরিয়া, আপনি ইরান এবং আপনি সর্বশেষ নর্থ কোরিয়াতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে সফর এবং তাকে যে পরিমাণ সম্মাননা দেওয়া হলো,
তাতে বোঝাই যাচ্ছে যে এইটা মানে এখন একটা তারা একদম আমেরিকার দিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একটা আলাদা বলয় করছে। ফলে এই জায়গাটায় রাশিয়াকে নিয়ে যাওয়াটাও আমি বলব যে প্রেসিডেন্ট পুতিনের একটা বড় সাকসেস, যেটার কারণে আসলে এখন তার আর অন্য কারো কাছে সারেন্ডার করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু বলয়ের কথা বললেন, এই বলয়কে টাইট দেওয়ার জন্য আমেরিকা প্রায় সময় চীনের বিরুদ্ধে তাইওয়ানের ইস্যুটাকে ব্যবহার করে। আসলে তাইওয়ানের ইস্যুটা কি হতে যাচ্ছে বলে মনে করেন, বা আদতে এই ট্রাম্পের সফরের পর কি তাইওয়ান ইস্যুটা আর ওইভাবে থাকবে বলে মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, এগুলো হচ্ছে কি, এগুলো হলো আপনার আমেরিকার কিছু আমি বলব যে উস্কানি দেওয়ার মতো কিছু জায়গা। তারা তাইওয়ানকে, এটা ঠিক যে তাইওয়ানের একটা বড় ভূমিকা আছে আজকে চাইনিজের যে ইকোনমিক যে প্রোগ্রেস, এটাতে তাইওয়ানের একটা ভালো ভূমিকা আছে। কিন্তু তাইওয়ানকে আসলে চায়নার বিরুদ্ধে নানাভাবে খেপিয়ে রাখছে তো যুক্তরাষ্ট্র। এবং যদি ধরেন ইউক্রেন যদি ন্যাটোতে অন্তর্ভুক্তি সহ আমেরিকাকে বেশ কিছু এক্সেস না দেওয়ার প্রসেসে যেত, তাহলে হয়তো পুতিন এত হুট করে এই আক্রমণটা করতেন না। ঠিক একইভাবে তাইওয়ানও যদি আমেরিকার ফাঁদে পড়ে এমন কোনো অ্যাকশনে যায় যেটা চায়নার ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে, তখন হয়তো চায়না একটা মানে পদক্ষেপ নেবে। আর তাইওয়ান তো আসলে চায়নার তুলনায় ভৌগোলিকভাবে কিছুই না বলা যায়, ছোট, খুবই ছোট। ফলে এটা চায়নার জন্য আহামরি কিছু না। এবং পুরো সাউথ চায়না সিতে আপনার চীনের যে ফ্লিটগুলো তারা যেভাবে রেখেছে এবং সেখানে তারা যেভাবে নিয়মিত মহড়াগুলো দেয়, এগুলো প্রত্যেক সময়ই চায়নার একটা মূল উদ্দেশ্য হচ্ছে তাইওয়ানকে একটা মেসেজ দেওয়া যে আমরা অ্যালার্ট আছি। তবে চীন কিন্তু তার পলিটিক্স বলেন আর মিলিটারি স্ট্র্যাটেজি বলেন, এইটাকে তারা ইকোনমির পার্সপেক্টিভ থেকে তারা পরিচালনা করে। অর্থাৎ তাদের ইকোনমির ইন্টারেস্টটাকে তারা আগে ইনশিওর করে তারা এটা করে। ফলে ঠিক যেভাবে পুতিন এগিয়েছে বা যেভাবে ইসরায়েল আগ্রাসনমুখী কনসেপ্টে আগায়, চীন কিন্তু ওইভাবে আগায় না। চীনের যে কোনো কিছু করার আগে তার ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সটা কোন দিকে যাবে এটা তাদের মাথায় খুব বড় বিবেচনার একটা বিষয়, বিবেচ্য এটা তাদের। এই কারণে আমি মনে করি যে তাইওয়ানকে চীন একটা হয়তো তার মতো করে সে একটা সাইজ করবে, তবে সেটা পুতিন বা নেতানিয়াহুর বা ট্রাম্পের অ্যাপ্রোচে হবে না।